সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালাম এবং আদাব। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। করোনা পরিস্থিতিতে সবাই ভালো থাকবে কামনা করি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যাতে ভালো থাকতে পারি আমার জন্য তোমরা সবাই দোয়া করবে। তোমাদের সাথে আমার সর্বশেষ ক্লাস হয়েছিল মার্চ মাসে, অনেকদিন হয়ে গেছে। করোনার এই মহামারীর কারণে আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন। সরকারের সিদ্ধান্ত মোতাবেক আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, যার কারণে তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ হচ্ছে না। কিন্তু এই করোনার মহামারী বাস্তবতায় আমাদেরকে মেনে চলতে হবে। ফলশ্রুতিতে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে। এই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে অনলাইনে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে রাখার সিদ্ধান্ত গৃহীত করেছে। এর ফলশ্রুতিতে আমরা তোমাদের সাথে অনলাইন কার্যক্রম ক্লাস দেওয়ার চিন্তাধারা করেছি এবং আজকে থেকে ইনশাআল্লাহ নেব। তোমরা আমাদের পাশে থাকবা, আমাদের সাথে কানেক্ট থাকবা। আমরা আমাদের শিক্ষা কার্যক্রম এভাবে যতদিন স্বাভাবিক পরিস্থিতি না আসে ততদিন এই অনলাইনে আমরা চালিয়ে যাব। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আর তোমাদের যখন আমার ক্লাস ছিল, সাধারণত আমি ফার্স্ট ইয়ারে পড়াবো। ফার্স্ট ইয়ার ছেলেদের উদ্দেশ্যে বলছি, আমি মেকানিক্স পড়িয়েছি। মেকানিক্সের অলমোস্ট কোর্স শেষ। তো তোমাদের সাথে আমার কথা ছিল, যদি মেকানিক্স শেষ হয়ে যায় স্যার, তাহলে আমাদের প্রপার্টিজ অফ ম্যাটার কিছু পিছিয়ে আছে, আমরা প্রপার্টিজ অফ ম্যাটার পড়তে চাই। আমি বলছিলাম যে যেহেতু আমার কোর্সটা প্রায় শেষের পক্ষে আমি প্রপার্টিজ অফ ম্যাটার পড়াবো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে এই প্রপার্টিজ অফ ম্যাটার দিয়ে শুরু করতে চাই। তো প্রথম দুইটা চ্যাপ্টার আমি আশা করি তোমরা পড়ে ফেলছো। আমি দ্বিতীয় চ্যাপ্টার, মানে সেটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় প্রপার্টিজ অফ ম্যাটারের সারফেস টেনশন বা পৃষ্ঠটান দিয়ে শুরু করতে চাই। আমি প্রথম বর্ষ বিষয় পদার্থের ধর্ম এবং তরঙ্গ। অধ্যায় 3, অধ্যায় তৃতীয়, চ্যাপ্টার নাম সারফেস টেনশন বা পৃষ্ঠটান। সারফেস টেনশন আমরা এই চ্যাপ্টারটাকে পড়তে চাই, সারফেস টেনশন। তো কঠিন পদার্থ ছাড়া তরল এবং বায়বীয় পদার্থের একটা বৈশিষ্ট্য, তাদেরকে যদি আমরা আবদ্ধ করে না রাখি, তার এমনিতেই গতিশীল হয়ে যায়। আর এমনিতে যদি গতিশীল হয় তাদেরকে আমরা ফ্লুইড বা প্রবাহী বলি। প্রবাহের অনেকগুলো ধর্ম আছে, তার ভিতরে দুইটা ধর্ম প্রধান। একটা পৃষ্ঠটান বা সারফেস টেনশন, একটা হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি। আমরা এই চ্যাপ্টারে এই সারফেস টেনশন বা পৃষ্ঠটান পড়ব। নেক্সট চ্যাপ্টারে আমরা পড়ব ভিসকোসিটি বা সান্দ্রতা। ফার্স্ট জিনিস আসছে সারফেস টেনশনের প্রথম টপিকের নামই আছে সারফেস টেনশন, পৃষ্ঠটান। আমরা পৃষ্ঠটানটা আসলে কি জিনিস? পৃষ্ঠটান টেনশন আসলে সারফেস মানে পৃষ্ঠ, টেনশন মানে টান, এর লিগে পৃষ্ঠটান। সারফেস টেনশনে আমরা যে জিনিসটা লক্ষ্য করি, তরল পদার্থ মাত্রই তার সারফেসকে ছোট করতে চাই। এটা তরল একটা বৈশিষ্ট্য। আমরা কেন করতে চাই এটা আলোচনা যাবো আস্তে আস্তে। তো কি বললাম, তরল পদার্থ মাত্রই তার সারফেসকে ছোট করতে চাই। তরল পদার্থে আমরা বাস্তবিক উদাহরণ যদি দেখি, আমরা যখন সিরিজ দিয়ে সুই আস্তে আস্তে কি করি, ড্রপ পানি পড়ে, অর্থাৎ পানি গোলাকার হয়। আমরা পারদের গোলাকার ফোঁটা দেখি, এবং যে কচু পাতার উপরে যে পানিগুলা জমে আমরা দেখি সুন্দর, সেটা গোলাকার। কারণ কি? এর কারণ সারফেস টেনশন। সারফেস টেনশনে কি এমন কারণ যে গোলাকার হয়? আমি আগেই বলছি, সারফেস টেনশনের মধ্যে এসে পৃষ্ঠকে ক্ষুদ্র করতে চাই, ন্যূনতম করতে চাই।
আমরা জানি একটা নির্দিষ্ট আয়তনের একটা বস্তুর সবচেয়ে ক্ষুদ্রতম ক্ষেত্রফল হচ্ছে তার গোলক, সেখানে গোলাকার করতে চাই। আমি আবার বলতেছি, এক নির্দিষ্ট আয়তনের কোনো বস্তু আয়তনের ক্ষুদ্রতম সারফেস হলো গোলক, অর্থাৎ সে গোলকের সারফেস রূপে পেতে চাই। এরকম আমি একদম কিছু বললাম। এখন আমি যেটা বলছি, তাত্ত্বিকভাবে আমরা কি সারফেস টেনশনকে কিভাবে দেখি। এক্সাম্পল চিন্তা করো, এটা রিং, রিং মেটাল দিয়ে তৈরি, তারা গুণা টোনা থাকে না, এরকম আমরা যেটা ইউজ করি গুণা টোনা, এই গুণার এরকম একটা রিং বানিয়ে যদি আমরা এটাকে সাবানের পানিতে সাবানের পানি এটাকে চুবিয়ে আবার তুলি, আমরা কি দেখবো? আমরা দেখবো একটা বাবল স্যুট, চমৎকার একটা বাবল স্যুট। সাধারণত আমরা দেখি এটা এরকম একটা বাবল স্যুট রাখলাম, রাখার পরে আমরা আরেকটা সুতা, পরে সুতা সুতা যে ফাঁসি বানাইলাম, সুতা ফাঁসি তৈরি করে আমরা যেমন বসি দিয়ে মাছ ধরি, এরকম সুতার যদি ফাঁসি দিয়ে ফাঁসটাকে যদি আমরা ওই বাবল স্যুপে চুবিয়ে আনি, এই ফাঁসের মাঝখানে আমরা দেখবো এরকমটা বাবল স্যুপ, চমৎকার একটা বাবল স্যুপ। এই বাবল স্যুপটাকে, এই সুতার বাবল স্যুপটাকে যদি আমরা এখানে স্থাপন করি, আমরা কি দেখবো? আমরা দেখবো এই পৃষ্ঠটা, এই যে আমাদের রিংয়ের ভিতরে যে পানির বাবলটা ছিল, এটা পরস্পরকে টান টান করে রাখছিল। কেন? এই সারফেস ছোট করার কারণে তার উপর পৃষ্ঠ বরাবর একটা বল থাকে। ঠিক এইটা যখন সারফেসকে আমি এটার উপরে স্থাপন করলাম, তখন এই ভিতরের যে সরুটা, এটা যে বাইরের যে সরু, ভিতরের সরুটা তার সারফেসকে ছোট করার জন্য ভিতরে দিকে একটা ছোট বল কাজ করছিল, অন্তর্মুখী বল। আর এই পৃষ্ঠটা টানের কারণে এই রশিটা বাইরের দিকে একটা বহির্মুখী বল কাজ করছিল, এই যে রশিটা, যার ফলে, এবং এই অন্তর্মুখী বল আর বহির্মুখী বল, এবং অন্তর্মুখী বল বহির্মুখী বল পরস্পর সমান হওয়ার কারণে এই ফাঁসের উপরে তার প্রভাব ছিল না, প্রভাবটা নাচক করে দিচ্ছে, যার ফলে এই ফাঁসটা ডিফর্মেশন হয়ে গেছে, অর্থাৎ এলোমেলো হয়ে গেছিল, এরকম এলোমেলো ডিফর্মেশন হয়ে গেছে। কিন্তু যেই মাত্র আমি একটা সুচ দিয়ে এই এটাকে ছিদ্র করে দিলাম, অর্থাৎ এটাকে অদৃশ্য, ভিতরে বাবলটাকে অদৃশ্য ক্লিয়ার করে দিলাম, তখন আপনার তাৎক্ষণিকভাবে দেখবো যে এই ফাঁসটা একেবারে সার্কুলার হয়ে যাবে। কেন এই ঘটনাটা ঘটলো? এখন এটার ভিতরে কিন্তু কোনো সরু নাই, সরু কিন্তু বাইরের একটা সরু, জাস্ট ওই যে আমার রিং যে বানাইছিলাম, গুণা দিয়ে বানাইছিলাম, ওই সরুটা আছে, জাস্ট আমার যে সুতার যে পাশ, এই সরুটা কিন্তু নাই, এটা আমি ছিদ্র করে এর সাথে সাথে এই সুতাটার চারিদিকে সাউন্ড লাগা হয়। ঘটনা কেন? এই যে ভিতরের দিকে তাকে যে ইন্টারনাল ফোর্স গুলা ছিল, ইন্টারনাল ফোর্স এগুলো কাজ করে, যেহেতু সরলতা নাই, তাহলে বাহ্যিক বল কাজ করে। বাহ্যিক বল কি করে? সারফেসটাকে ছোট করতে চায়। এই রশিটার মানে এই সুতাটার প্রত্যেকটা কোণাতে টেনজেন্ট বরাবর, এই অবিলম্ব বরাবর, প্রত্যেকটা বরাবর চারিদিকে লম্বভাবে এই সারফেসটা তাকে টেনে ধরছে, চারিদিকে লম্বভাবে সারফেসটা এমন ভাবে টেনে ধরছে, সব দিকে বল সমান ইউনিফর্ম হওয়ার কারণে এটা সার্কুলার হয়ে গেছে। আমরা বুঝতে পারলাম যে তরল পৃষ্ঠ টান টান থাকে, আর টান টান থাকার কারণে যে স্থিতিস্থাপক উপাদান নিয়ে কাজ করে। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, বর্ষাকালে যখন আমরা, গ্রামের ছেলে, বর্ষাকালে যখন নতুন পানি আসে, তখন দেখি এক প্রকার মাকড়সা এই পানির উপর যায়, যেখানে মাকড়সার পা দেয়, পানিটি একটু অবনমিত হয়, আবার আস্তে করে উঠে যায়, অর্থাৎ এটা একটা স্থিতিস্থাপক পর্দার মতো কাজ করে। ইভেন দ্যাট আমরা যদি পরীক্ষা করে দেখি যে তেলবিহীন সুচ, আমরা কাপড় সেলাই, তেল ছাড়া যে সুইকে যদি কোনো একটা তরল তলে রাখে, এটা অনেকক্ষণ বেঁচে থাকে, একটু চাপে রাখে বাট বেঁচে থাকে। এই কারণটা হচ্ছে তার সারফেস এই তরলের মুক্ত তলকে কি করতে চায়? মুক্ত তলকে স্থিতিস্থাপক পর্দা নিয়ে কাজ করে, স্থিতিস্থাপক পর্দা নিয়ে কাজ করে এবং টান টান করে রাখে। এই টান টানটা অনেকটা মেটালের তলের মতো, যে কোনো জিনিসের তলের মতো। তো এই তরল তল আর অন্য তলের ভিতরে একটু পার্থক্য আছে। তরল তলটা অন্যান্য তলে যদি আমরা এটা ক্ষেত্র মানে টান টান থাকে, টান বাড়াই বা টানকে টেনশনকে বৃদ্ধি করি, তার ক্ষেত্রফলটা বৃদ্ধি পায়। কিন্তু আমরা তরল তলের টেনশনকে বাড়াই, টেনশনের উপর তার এই মুক্ত তলের ক্ষেত্রফলের কোনো প্রভাব নাই, এই টেনশনের সাথে তার ক্ষেত্রফল কোনো প্রভাব বিস্তার করতে পারে। এই তরল তলের এই যে টান টান ভাব, এটা হচ্ছে টেনশন বা সারফেস টেনশন। এটি মনে হয় আমি তাত্ত্বিকভাবে তোমাদের বোঝাতে পারলাম। এখন আসো যে ঘটনাটা আসলে, আমরা ফিজিক্সের ছাত্র, আমরা রিপ্রেজেন্ট করি ম্যাথমেটিক্সে কিরকম আসলে, এতক্ষণ যা বললাম এটা তাত্ত্বিক তত্ত্বগতভাবে। এখন চিন্তা করো এরকম একটা তরল তল,
আমি একটা এরকম একটা তরল তল চিন্তা করলাম, যে কোনো তরলে হতে পারে। আমি একটা রেখা কল্পনা করলাম, একটা রেখা AB। যেহেতু তরলের মুক্ততল কি করবে, সারফেসকে ছোট করে, তার প্রয়াসেই তাকে সারফেসকে পৃষ্ঠকে ছোট করতে চায়। আমি বলছি কেন ছোট করতে চাই, এটা তো একটা কারণ বললে আমরা মলিকুলার থিওরি যখন পড়াবো ডিটেলস আলোচনা করবো যে কেন করতে চাই, এরপরেই আমরা পড়াবো মলিকুলার থিওরি। তাহলে একটা পৃষ্ঠে একটা রেখা কল্পনা করলাম AB, এই এক স্পর্শ বরাবর, অর্থাৎ পানির সারফেসের উপরে স্পর্শ বরাবর একটা AB রেখা কল্পনা করলাম। এখন যেহেতু তার সারফেসটাকে সে ছোট করতে চায়, তাহলে এই পৃষ্ঠটাকে ছোট করতে চাইলে এই AB তলের আশেপাশে যে কোনো এই অণুগুলো আছে, এই পানির অণুগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে চেষ্টা করবে। কারণ এটা বেন্ডিং হইতে, মানে যদি ছোট করতে চাই তাহলে একটা একটাকে ছেড়ে আসতে হবে। কিন্তু আবার আমরা জানি অণুর মলিকুল একটা মলিকুলের সাথে কোয়েসিভ ফোর্স বা সংশক্তি বল দ্বারা পরস্পরকে ধরে রাখে। যেহেতু এই মলিকুল পরস্পরের সংযুক্ত বল দ্বারা ধরে রাখছে, তারা কি করবে, এই পরস্পরের প্রতি একটা ওইদিকে টানবে অর্থাৎ সে সংশক্তি বলের কারণে ধরে রাখতে চাইবে, আর সারফেস টেনশনের কারণে ছিঁড়ে যেতে চাইবে। এরকম একটা এই রেখার উভয় দিকে লম্বভাবে বল ক্রিয়া করবে। এক সংযুক্ত বলের কারণে সে ধরে রাখতে চেষ্টা করবে, আর সারফেস টেনশনের কারণে সে বিচ্ছিন্ন হতে চেষ্টা করবে। এরকম ভাবে লম্বভাবে বল প্রয়োগ করবে এই মলিকুলগুলো। কোন একটা তরল তলের একক দৈর্ঘ্যের উপরে স্পর্শ বরাবর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় সেটাকে তত্ত্বগতভাবে আমরা বলি সারফেস টেনশন। কি বলছি, এরকম একটা মুক্ত তলে যদি আমরা রেখা কল্পনা করি একক দৈর্ঘ্যে, মানে একক দৈর্ঘ্যে তরলের স্পর্শক বরাবর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় সেটাই সারফেস টেনশন। আমরা ধরি আমাদের AB এই পুরাটা রেখার দৈর্ঘ্য L, আমরা ধরলাম আমার এই পুরাটা রেখার দৈর্ঘ্য, এবং এর উপরে উভয় দিকে লম্বভাবে যে বল প্রযুক্ত হচ্ছে সেটা যদি F হয়, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে L দৈর্ঘ্যের উপর এক বল প্রযুক্ত হইল। একক দৈর্ঘ্যে কত হবে, F/L। আমার সংজ্ঞাটা ছিল কি, পুরো একটা তলের মুক্ত তলে কোন একটা রেখা কল্পনা করলো, ওই রেখার একক দৈর্ঘ্যে তলের স্পর্শ, মানে মুক্ত তলে স্পর্শ বরাবর একক দৈর্ঘ্যে যে বল প্রযুক্ত হয় সেটাই সারফেস টেনশন। সেই সারফেস টেনশনকে আমরা T দ্বারা প্রকাশ করি, টেনশন তো T থেকে আমরা এই একক তলের F/L টেনশনের সংজ্ঞা থেকে আমরা পাই T = F/L। সুতরাং F = TL। এটি হলো সারফেস টেনশনের একটা সংজ্ঞা। এখন এই সারফেস টেনশনের আমরা মাত্রা দেখি, একক দেখি। মাত্রাটা দেখি, মাত্রা T = F/L। একের মাত্রা হচ্ছে mL T−2। L দৈর্ঘ্য মাত্রা L, তাহলে আলটিমেটলি LL এটা থাকবে m T−2, অর্থাৎ সারফেস টেনশনের মাত্রা m T−2। যদি একক বলি, একক T = আমরা পাইলাম F/L। একের মাত্রা F ফোর্স CGS এ যদি আমরা বলি তাহলে ডাইন, F কেসে বলে পাউন্ডার, M কেসে বলে নিউটন। তাহলে আমরা F কেসে চিন্তা করি, M কেসে ফোর্সের একক নিউটন, আর M কেসে লেন্থ দৈর্ঘ্যের একক মিটার। আলটিমেট হবে নিউটন/মিটার। আমরা সারফেস টেনশন জানলাম, সারফেস টেনশনের মাত্রা জানলাম, একক জানলাম, এবং তাত্ত্বিকগতভাবে সারফেস টেনশন আলোচনা করলাম। আমি বলছিলাম যে সারফেস টেনশন, এখন আমরা এই সারফেস টেনশন কেন তার পৃষ্ঠকে ছোট করতে চাই, আমি বলছিলাম এটা মলিকুলার থিওরিতে আমরা শেখার চেষ্টা করব। চেষ্টা করি, আমাদের বইয়ের সিলেবাসে আছে পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব বা মলিকুলার থিওরি অফ সারফেস টেনশন। পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব, যাকে আমরা বলি মলিকুলার
theory on surface tension. Molecular theory on surface tension. এই পৃষ্ঠটা নিয়ে আণবিক তত্ত্ব দেওয়ার আগে আমাদের জানতে হবে যে একটা মলিকুলকে যে বলে ধরে রাখে সেটাকে আমরা আন্তঃআণবিক বল বলি। আন্তঃআণবিক বল সম্বন্ধে ধারণা আছে। ইন্টারমলিকুলার ফোর্স। এই আন্তঃআণবিক বল আবার সাধারণত এই মহাকর্ষ সূত্র যে আমরা ইনভার্স স্কয়ার ল, কুলম্বের সূত্র যেমন আমরা দেখি ইনভার্স, এগুলো মেনে চলে না। আন্তঃআণবিক একটা মলিকুলকে যে বলে আকর্ষণ করে তাদের একটা মাত্রা আছে, সেটাকে আমরা পাল্লা বলি। এই মাত্রাটা খুব অল্প, 10⁻⁻10 মিটার, এই রেঞ্জের মাত্রা হয়, এই রেঞ্জের ভিতরে। একটা মলিকুলকে যদি আমরা একটা অণুকে কেন্দ্র করে এই মাত্রার যদি একটা গোলক ব্যাসার্ধ দিই, এই মাত্রার ব্যাসার্ধ নিয়ে একটা গোলক অঙ্কন করি, তাহলে এটাকে আমরা বলি প্রভাব গোলক, গোলক প্রভাব। অর্থাৎ এই গোলকের ভিতরে প্রত্যেকটা মলিকুল এই মলিকুল দ্বারা প্রভাবিত হয়, এটাকে বলে গোলক প্রভাব বা প্রভাব গোলক। আমরা দেখি প্রভাব গোলক বলে। তাহলে কি বললাম, একটা মলিকুল নিলাম, এই মলিকুলে তার যে পাল্লার সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি, এই বৃত্তের ভিতরের যতগুলো মলিকুল আছে, এই একটা মলিকুল আরেকটা মলিকুলার ভিতরে আন্তঃআণবিক বল কাজ করে, যেটাকে আমরা বলি গোলক প্রভাব। তখন এই ইন্টারমলিকুলার এর ক্ষেত্রে, আন্তঃআণবিক বলের ক্ষেত্রে আমরা এই গোলক প্রভাবটা চিন্তা করব। আন্তঃআণবিক বল আবার দুই ধরনের, আমরা একটু আলোচনা করে নিই, তারপরে দিকে যাব। আন্তঃআণবিক বল দুই ধরনের। একটি হচ্ছে কোহেসিভ ফোর্স, সংসক্ত বল, আর এডিসিভ ফোর্স। এডিসিভ ফোর্স আসঞ্জন বল, আসঞ্জন বল। এটা কোহেসিভ ফোর্স, একটা হচ্ছে এডিসিভ ফোর্স। আমরা করতেছিলাম কোহেসিভ ফোর্স, সংসক্ত বল, এডিসিভ ফোর্স, আসঞ্জন বল। বললাম এগুলো আমরা আন্তঃআণবিক বলের দুই ধরনের, কোহেসিভ ফোর্স, এডিসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স কি জিনিস? কোহেসিভ ফোর্স হলো একই পদার্থের দুইটা অণুর মধ্যকার আকর্ষণ বল। একই পদার্থের, আমরা যদি পানিকে দেখি, এরকম পানিটা ড্রপ, এক ফোঁটা পানির ভিতরে কোটি কোটি মলিকুল, কোটি কোটি পানির অণু আছে। একটা অণু আরেকটা অণুকে যেই বল আকর্ষণ করে রাখে সেটাকে বলি কোহেসিভ ফোর্স। অর্থাৎ একই পদার্থের ভিন্ন ভিন্ন অণুর মধ্যকার আকর্ষণ বলকে আমরা বলি কোহেসিভ ফোর্স। এডিসিভ ফোর্স, একটা গ্লাসের উপরে এক ফোঁটা পানি দিলাম, গ্লাসের উপরে এক ফোঁটা পানি। আমরা দেখলাম যে গ্লাসে যদি পানি ফোঁটা দিই, একটা পানির ফোঁটা গ্লাসে লেগে থাকে। গ্লাস একটা পদার্থ, পানি আরেকটা পদার্থ, দুইটা ভিন্ন ভিন্ন পদার্থ। দুইটা ভিন্ন ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যকার যে আকর্ষণ বল সেটাকে আমরা বলি এডিসিভ ফোর্স বা আসঞ্জন বল। তো পানির একটা গ্লাস ভিন্ন একটা পদার্থ, পানি ভিন্ন একটা পদার্থ, দুইটা পদার্থের মধ্যকার অণুগুলোর যে আকর্ষণ বল সেটা এডিসিভ, আর একই পদার্থ হইলে সেটা হয় কোহেসিভ ফোর্স। তাহলে আমি আমাদের এই মলিকুল ক্লাস শেখার আগে, কিছুটা আণবিক তত্ত্ব করার আগে আমরা এই জিনিসগুলো জেনে নিলাম। আমরা আবার এটাও জানি যে আমাদের কোহেসিভ ফোর্স যার যত বেশি সে তত কঠিন, এবং কঠিন পদার্থের কোহেসিভ ফোর্স বা সংসক্ত বল সবচেয়ে বেশি, যার ফলে এরা একটা মলিকুল টাইটলি ধরে রাখে। তরল পদার্থের কঠিন পদার্থের থেকে কম, কিন্তু বায়বীয় পদার্থ থেকে বেশি, যার ফলে এরা একটা তরল আকারে থাকে, একটা ছেড়ে দেয়। বায়বীয় পদার্থের সেই সংসক্তি বল আরো কম। অর্থাৎ সংসক্তি বল যার যত বেশি সে তত টাইটলি থাকে, যার যত কম সে তত লুজলি থাকে। আমাদের পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব মলিকুলার থিওরি অন সারফেস টেনশনের আমরা জানলাম যে আন্তঃআণবিক বল দুই ধরনের, কোহেসিভ ফোর্স, এডিসিভ ফোর্স। এই আন্তঃআণবিক বলটার ভিত্তি করে এগুলো আলোচনা আমরা করব। আন্তঃআণবিক বল আবার বলছিলাম কি জিনিস, যে একটা অণুকে আন্তঃআণবিক বল সাধারণত আবার মহাকর্ষ সূত্র, কুলম্বের সূত্র যেরকম আমরা ইনভার্স স্কয়ার ল আছে, এরকম ভাবে মেনে চলে না। এরা নির্দিষ্ট অঞ্চলের ভিত্তিতে প্রভাবটা বজায় রাখে। ফর এক্সাম্পল, তাদের পাল্লাটা খুব অল্প হয়, খুব ক্ষুদ্র পাল্লার ভিতরে কাজ করে। এই অর্ডারটা কিন্তু এই অর্ডারের ভিতরে কাজ করে এই আন্তঃআণবিক বলটা।
একটা অণুর সাথে আরেকটা অণু যে আকর্ষণ বল, সেটা কিন্তু করে এই পাল্লার এই ভিতরে যতগুলো অণু আছে পরস্পরকে এই আন্তঃআণবিক বল দ্বারা আকর্ষণ করে, এর বাইরে আর কোনো আকর্ষণ নাই। আমরা এই অণুর প্রভাব গুলোকে সাহায্যে আমাদের পৃষ্ঠটানে আণবিক চক্রটা আমরা আলোচনা করব। আমি একটা চিত্র আঁকি, পাত্রে পানি নিলাম, আর ওই কথায় যে কোনো লিকুইড হতে পারে। ভিতরে এই একটা প্রভাব গুলো আঁকলাম, প্রভাব গুলো আঁকলাম, যেটা সামান্য একটু অংশ পানির উপরে, বাকি পুরাটাই পানির নিচে বা তরলের নিচে, আরেকটা প্রভাব গুলো অঙ্কন করলাম, অর্ধেকটা পানির তরলের উপরে, অর্ধেকটা তরলের ভিতরে, তরলের মুক্ত মুক্ত বিষয় যেহেতু বলছি অন্য একটা নাম দিই, আমরা নাম দিই আমরা তিনটা প্রভাব গুলো আঁকলাম, এ বি সি। এ প্রভাব গুলো পুরাটাই তরলে নিমজ্জিত, বি প্রভাব গুলোকে সামান্য একটু অংশ তরলের মুক্ত তলতে উপরে, আর বাকি পুরাটা অংশ তরলে নিমজ্জিত। সি প্রভাব গুলো আঁকলাম যার অর্ধাংশ তরলের উপরে আর বাকি অর্ধাংশ তরলের নিচে। আমরা এখন এ প্রভাব গুলো চিন্তা করবো, এই প্রভাব গুলো অন্যদের আছে, এই প্রভাব গুলো কি অর্থাৎ এই প্রভাবগুলোকে চারিদিকে লম্বভাবে সব দিক দিয়ে এই সংশক্তি বল প্রভাব করে। তাহলে এই প্রভাবগুলো কোন দিকে যাবে? যেহেতু চারিদিকে সমভাবে কাজ করে, তাহলে সেইখানে এই প্রভাবগুলো কি থাকবে? স্টেবল থাকবে, সুস্থিত অবস্থায় থাকবে। রিসালটেন্ট সংশক্তি বল বা লব্ধ সংশক্তি বল এখানে শূন্য, যার ফলে সে কোনো দিকে যাবে না, যে অবস্থানে ছিল সেই অবস্থানে থাকবে। যদি বি নিমজ্জিত অংশের প্রভাবগুলো সংশক্তি বল নিচের দিকে টানবে, এদিকে টানবে, উপরে নাই, তাহলে যে সংশক্তি বলও নাই, না থাকার কারণে উপরের এই অংশে তার উপরের দিকে সংশক্তি বলের প্রভাব কাজ করে না, অধিকাংশ প্রভাব আমরা দেখলাম নিচের দিকে কাজ করে। সেই কারণে এই বি প্রভাবগুলো তার নিচের দিকে সামান্যতম হলো লব্ধ বল কাজ করে, অর্থাৎ সে নিচের দিকে যাওয়ার চেষ্টা থাকে। তার উপরে লব্ধ বলটা নিচের দিকে, যেহেতু উপরে একটু কম নিচের দিকে বেশি, তাহলে সামান্য পরিমাণ হলো সে নিচের দিকে বল। সি প্রভাবগুলো অর্ধেক উপরে অর্ধেক নিচে, অর্থাৎ তাহলে মুক্ত তলের নিচে তার প্রভাব এই অর্ধেক প্রভাবগুলো সি প্রভাবগুলোর কাছে সেটা আর যেহেতু উপরের দিকে তার কোনো প্রভাব নাই, নিচের দিকে প্রভাব, সে তার লব্ধ প্রভাবটা নিচের দিকে, তার বলটা নিচের দিকে কাজ করে। এখন এটা তো আমার পাল্লার অর্ধেক ব্যাসার্ধ, তাই না? এটা যদি আমার সারফেস হয়, আমি সারফেস মুক্ত করে দিলাম, এই প্রভাবগুলোকে একটু কিছু ব্যাসার্ধ, এই প্রভাবগুলোকে ব্যাসার্ধ সমান ধরে এটা লাইন অঙ্কন করে তাহলে তলের মুক্ত হলো কিছু, আর এই প্রভাবগুলো ভিতরে যতগুলো মলিকুল আছে সবগুলা মলিকুল কিন্তু নিচের দিকে একটা বল ক্রিয়া করে, তাদের উপরে সংশক্তি বলে লব্ধ সংশক্তি বলটা নিচের দিকে ক্রিয়া করে। কিন্তু
লব্ধ বল শূন্য, যেটা ছিল এরকম আছে সব শূন্য। সবগুলা লব্ধ বল শূন্য, কিন্তু এমএন থেকে পিকিউ উপরে এই রিজনের ভিতরে পৃষ্ঠসরের ভিতরে যত মলিকুল আছে তার উপরে একটা লব্ধ বল নিচের দিকে কাজ করে। নিচের দিকে কাজ করার কারণ আমরা দেখলাম যদি একটা মলিকুল এখানে নিতে চাই এমনি এমনি নেওয়া যাবে না, সে তো স্টেবল অবস্থায় আছে, তা এখানে তো তার একটা আলাদা নিচ থেকে বল কাজ করে, তাহলে এখান থেকে তাকে এখানে নিতে গেলে বাহ্যিক একটা কাজ করতে হবে। এই কাজটা বিভব শক্তির সাথে এখানে সঞ্চিত থাকবে। তাহলে বুঝলাম মলিকুলগুলো আছে প্রত্যেকটার ভিতরে একটা পটেনশিয়াল এনার্জি আছে। এখানে যারা আছে তাদের এই পৃষ্ঠসরের ভিতরে যতগুলো মলিকুল আছে সবগুলা একটা নির্দিষ্ট বিভব শক্তি নিয়ে বসে আছে। এখন আমরা জানি মেকানিক্যাল সিস্টেমে ইকুইলিব্রিয়াম অবস্থা যদি থাকতে চাই, যদি তাকে এই স্থির অবস্থায় থাকতে চাই, তখন তার বিভব শক্তিকে কমাতে চাই। সমস্ত পদার্থ কিন্তু স্টেবল থাকতে চাই। এই সারফেসের এই পৃষ্ঠসরের ভিতরে যে মলিকুলগুলো আছে তারও স্থির থাকতে চাই। তারা কি স্থির থাকতে গেলে কি করতে হবে? তাদের যে বিভব শক্তি আছে, অতিরিক্ত বিভব শক্তি, সেটা কিছু হ্রাস করতে হবে। কিভাবে হ্রাস করবে? এই বিভব শক্তিকে হ্রাস করতে গেলে তাদের সারফেসটাকে ছোট করতে হবে। সারফেসটা যদি যত ছোট করে দিতে পারে, তাহলে সে তার বিভব শক্তিকে হ্রাস করতে পারে। এই কারণে এই পৃষ্ঠসরের মলিকুলগুলো সারফেসকে ছোট করে তার পৃষ্ঠ শক্তি হ্রাস করে স্থির থাকতে চায়। আর যেহেতু সে পৃষ্ঠের শক্তিকে ছোট করতে চায়, এই কারণে পৃষ্ঠটাকে টান করে রাখতে চায়, যেটাকে আমরা স্থিতিস্থাপক পর্দা বলি। পৃষ্ঠকে স্থিতিস্থাপক পর্দার মতো বলি, যে তরলের পৃষ্ঠটা স্থিতিস্থাপক পর্দার মতো। আর যেহেতু সে ছোট করতে চায়, টান রাখে, এই টানটাকে আমরা বলি, এই টানের থেকে এই পৃষ্ঠটানের সৃষ্টি হয়। আমার মনে হয় শিক্ষার্থীরা এই পৃষ্ঠটানের আণবিক তত্ত্বের সাহায্যে তোমরা ব্যাখ্যাটা শিখতে পারলা, যে আসলে কেন তরলের পৃষ্ঠ ছোট করতে চাই। আমরা এই পৃষ্ঠটানের আণবিক তত্ত্বের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বই পড়লে আর একটু বুঝে নিবে। আমরা এই প্রথম ক্লাসে আমরা পড়লাম সারফেস টেনশন, একক মাত্রা এবং আন্তঃআণবিক বলের প্রকারভেদ, সংশক্তি বল, আসঞ্জন বল। আমরা এই পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব বললাম। এই করোনার পরিস্থিতির কারণে আমরা চেষ্টা করব আমাদের এই ক্লাসগুলা অনলাইনে চালিয়ে যাওয়ার জন্য। তোমরা আমাদের সাথে থাকবে আশা করি। আমাদের সাথে থাকলে আমরা আমাদের সিলেবাসটা ভার্চুয়ালি শেষ করার চেষ্টা করব। যতদিন না করোনার পরিস্থিতি স্বাভাবিক হয়, ততদিন আমাদের এই দ্বারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস আমি এর পরে থেকে পড়াবো ইনশাল্লাহ। ভালো থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, সুস্থ থাকবা, দৈহিকভাবে সুস্থ এবং মানসিকভাবে সুস্থ থাকবা। কারণ মানসিকভাবে সুস্থ থাকা আমাদের এখন খুব জরুরি। কারণ আমরা দেখলাম যে আমাদের এই প্যান্ডামিক, এই মহামারীর কারণে আমরা অনেকেই মানসিকভাবে আপসেট হয়ে যাচ্ছে। আমরা মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করব, আর বেশি করে যার ধর্ম মতে ঈশ্বরের কাছে প্রার্থনা করব। ধন্যবাদ সবাইকে।